নমস্কার, ওয়েলকাম সবাইকে আমাদের ডেভিডসন গ্যাস্ট্রোএন্টারোলজি কোর্সে। এই কোর্সটা সূচনা করার প্রকৃত উদ্দেশ্যই ছিল যে আমাদের যাতে মেন বই ভিত্তিক পড়াশোনাটা গড়ে ওঠে। কারণ আমরা জানি যে যতই আমরা গাইড বই বা নোট বই পড়ি না কেন, যদি মেন বই না পড়ি তাহলে এই কনফিডেন্সটা কিন্তু আমাদের গ্রো করবে না। আমি রূপনদেব, SMC 58th ব্যাচ। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস। সো লেটস প্রসিড। প্রথমে আমরা অ্যানাটমি এবং কিছু ফিজিওলজি অফ দ্য প্যানক্রিস আমরা জেনে নিব, তাইলে আমরা টপিকটা বুঝতে সুবিধা হবে। তো হোয়াট ইজ প্যানক্রিস? ইট ইজ এ সফট লবিলেটেড মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড কেন? কারণ তার এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুইটা পোর্শন রয়েছে। আমাদের বডিতে কিন্তু হচ্ছে আরও দুইটা মিক্সড গ্ল্যান্ড রয়েছে। ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ওভারি এবং মেলের ক্ষেত্রে টেস্টিস। কেন এটাকে এক্সোক্রাইন বলা হচ্ছে? কারণ সেখান থেকে হচ্ছে প্যানক্রিয়াটিক জুস সিক্রেট হয়, যেটা এনজাইম সমৃদ্ধ এবং ডুওডেনামে গিয়ে কিন্তু এটা খাবার ডাইজেশনে সাহায্য করে। এন্ডোক্রাইন পোর্শনে রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেটা থেকে বিভিন্ন হরমোন ব্লাডে সিক্রেট হয়, সেটা ডিস্টাল অর্গানে গিয়ে কাজ করে থাকে। লোকেশনটা হচ্ছে এটা রেট্রোপেরিটোনাল স্ট্রাকচার এবং এটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে এবং সেটা সি শেপড ডুওডেনাল যে কনকেভিটি রয়েছে সেটা থেকে কিন্তু হাইলাম অফ দ্য স্প্লিন পর্যন্ত বিস্তৃত একটা অর্গান। আর এটার পার্টস রয়েছে হেড, এখানে হচ্ছে হেড আমরা দেখতে পাচ্ছি, এরপরে হচ্ছে নেক, এরপরে হচ্ছে বডি এবং এটা হচ্ছে টেইল। হেডটা হচ্ছে L1 থেকে L2 ভার্টিব্রাতে লেভেলে থাকে, টেইলটা হচ্ছে T12 থোরাসিক 12 ভার্টিব্রা লেভেলে থাকে। তো হেডটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব? এখানে একটা গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারির জন্য একটা গ্রুপ থাকে, আর পিছনে হচ্ছে লেফট এজ অফ দ্য পোর্টাল ভেইন থাকে। এখান থেকে হচ্ছে যে আমরা পোর্শনটা, এখানে হচ্ছে হেড। আর এখানে একটা কনস্ট্রিক্টেড পার্ট থাকে, যেটা হচ্ছে যেটার উপর দিয়ে হচ্ছে যে সিলিয়াক ট্রাঙ্কটা থাকে, সেটা হচ্ছে নেক, এবং এর যে অপর পাশে যেটা থাকে এটা হচ্ছে বডি। বডিটা লাগানো থাকে হচ্ছে টেইলের সাথে। আর আমরা হেডের এখানে একটা ট্রায়াঙ্গুলার প্রজেকশন আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না এখানে, এটাকে আনসিনেট প্রসেস বলে। ইট ইজ ক্রসড বাই সুপিরিয়র মেসেন্টারিক ভেসেলস। তো ব্লাড সাপ্লাই অফ দ্য পেনক্রিস কিন্তু হচ্ছে অনেক রিচ। যেমন স্প্লেনিক আর্টারিটা কী করে? সুপিরিয়র বর্ডার অফ দ্য পেনক্রিস যে এখানে এটা রিলেশনে থাকে, সিলিয়াক ট্রাঙ্কের একটা ব্রাঞ্চ, সেটা টর্চুসিটি থাকে এবং সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে বডি এবং টেল দুইটাকেই সাপ্লাই দেয় এবং স্প্লিনকেও সাপ্লাই দেয়, স্প্লেনিক আর্টারিটা। আর সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র পেনক্রিয়াটিক ডুওডেনাল আর্টারি, সেটা হচ্ছে যে হেডের অংশটাকে সাপ্লাই দেয়, আনসিনেট প্রসেসকে সাপ্লাই দেয়। সুপিরিয়র যে পেনক্রিয়াটিক ডুওডেনাল আর্টারি, এটা গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারির ব্রাঞ্চ, অ্যান্ড গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি কমন হেপাটিক আর্টারির ব্রাঞ্চ, কমন হেপাটিক আর্টারি আবার সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। আর ইনফিরিয়র পেনক্রিয়াটিক ডুওডেনাল আর্টারি হচ্ছে ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি ব্রাঞ্চ। তো এইগুলো হচ্ছে যে পোস্টেরিয়র এবং অ্যান্টেরিয়র যে এনাস্টোমোটিক ব্রাঞ্চগুলো এই পেনক্রিসকে সাপ্লাই দেয়। স্ট্রাকচার অফ পেনক্রিস কি আমরা আগেই বলেছি, এটা এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুইটা পোর্শন রয়েছে। এক্সোক্রাইন পোর্শন আবার সিক্রেটরি এবং ডাক্টাল দুইটা পোর্শন রয়েছে। সিক্রেটরি পোর্শনে মেনলি হচ্ছে এসএনআর সেল থাকে, যেটা কলামনার সেল দিয়ে লাইন্ড থাকে, আর ডাক্টাল পোর্শনটা ফ্ল্যাটেন্ড বা কিউবয়েডাল এপিথেলিয়াম সেল দ্বারা লাইন থাকে। সিক্রেটরি পোর্শন থেকে মেনলি হচ্ছে এখানে এনজাইমগুলো নিঃসরিত হয়। এন্ডোক্রাইন পোর্শনটা আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, এর মেইন পোর্শনটা হচ্ছে টেইলে থাকে, মানে ম্যাক্সিমাম পোর্শনটাই, এবং সেটা হচ্ছে সেন্ট্রালি এবং পেরিফেরালি এই দুইটাতে হচ্ছে বিস্তৃত থাকে। সেন্ট্রালি থাকে হচ্ছে বিটা সেল থেকে হচ্ছে নিঃসরিত হয়েছে ইনসুলিন আমরা জানি। আর পেরিফেরাল পার্ট অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে থাকে হচ্ছে আলফা সেল, যেটা থেকে গ্লুকাগন নিঃসরিত হয়, ডেল্টা সেল এবং হচ্ছে এফ সেল থাকে, পেনক্রিয়াটিক পলিপেপটাইড যেখান থেকে নিঃসরিত হয়, এবং ডেল্টা সেল থেকে হচ্ছে সোমাটোস্ট্যাটিন এবং গ্যাস্ট্রিন রিলিজ হয়। তাহলে এইটুকু হচ্ছে আমাদের এক্সোক্রাইন পোর্শন এবং এন্ডোক্রাইন পোর্শন অফ দ্য পেনক্রিস। আর নার্ভ সাপ্লাই হচ্ছে দুইটা, প্যারাসিম্পেথেটিক যেটা ভেগাস নার্ভ থেকে আসে, সিম্পেথেটিক হচ্ছে T6 to T10 এখান থেকে আসে। আর ডেভেলপমেন্ট অফ দ্য পেনক্রিস হচ্ছে এটা ভেন্ট্রাল এবং ডরসাল পেনক্রিয়াটিক বার থেকে আসে। তো আমরা বলি যে হচ্ছে পেনক্রিস ফরগাটের ডেভেলপমেন্টাল পার্ট, কিন্তু আসলে সেটা হচ্ছে আসে কিন্তু জাংশন অফ দ্য ফরগাট এবং মিডগাট এই দুইটা থেকেই। সেটা আমরা কীভাবে বুঝলাম? কারণ ফরগাটের সাপ্লাই হচ্ছে কি সিলিয়াক ট্রাঙ্ক, তাহলে সেটার হচ্ছে যে সিলিয়াক ট্রাঙ্কের একটা ব্রাঞ্চ সুপিরিয়র পেনক্রিয়েটো ডুওডেনাল আর্টারি এবং স্প্লেনিক আর্টারি, এগুলা কিন্তু হচ্ছে যে ফরগাটের আর্টারিয়াল পোর্শন থেকে আসতেছে। আর যে মিডগাটের এই যে আর্টারি, সেটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, তার একটা ব্রাঞ্চ ইনফিরিয়র পেনক্রিয়েটিক ডুওডেনাল আর্টারি, এটা কিন্তু পেনক্রিসকে সাপ্লাই দিচ্ছে। তাহলে আর্টারিয়াল সাপ্লাই থেকে আমরা ডেভেলপমেন্ট সম্বন্ধে হচ্ছে কিছুটা ধারণা করতে পারি যে এটা অবশ্যই হচ্ছে ফরগাট এবং মিডগাটের জাংশনাল পোর্শন থেকে আসতেছে। তাহলে ভেন্ট্রাল পেনক্রিয়েটিক বার্ড আমরা এখানে ছবিতে দেখতেছি, এটা হচ্ছে ভেন্ট্রাল পেনক্রিয়েটিক বার্ড এবং এটা হচ্ছে ডরসাল পেনক্রিয়েটিক বার্ড।
এ দুইটা হচ্ছে ফিউশন হবে, এই যে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ডটা পিছনের দিকে গিয়ে সেটা হচ্ছে ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ডের সাথে ফিউজ হয়ে সেটা ডেভেলপ করে কিন্তু হোল প্যানক্রিস। তাইলে এখানে প্যানক্রিসের দুইটা ডাক্ট আছে, সেটা হচ্ছে মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট আর হচ্ছে মাইনর প্যানক্রিয়াটিক ডাক্ট। তো মেজর প্যানক্রিয়াটিক ডাক্টের যে পোর্শনটা সেটার প্রক্সিমাল পোর্শন ডেভেলপ করে ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে, আর ডিস্টাল পোর্শনটা আসে হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে। এখন যদি হচ্ছে যে ডর্সাল ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড যদি সেটা রোটেশন করে ফিউজ না হয়, তখন এটা একটা অ্যানোমালি হয়, সেটাকে বলি আমরা প্যানক্রিস ডিভিসাম। তো প্যানক্রিস ডিভিসামে কি হয় যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের যে ডিস্টাল পোর্শনটা সেটা কিন্তু ডেভেলপ করে না, যার কারণে হচ্ছে যে প্যানক্রিয়াটিক জুসটা সেটা ডুওডেনামে গিয়ে মুক্ত হতে পারে না। তখন হচ্ছে ওই জুসের যে এনজাইমগুলো সেগুলো প্যানক্রিসে অ্যাক্টিভেট হয়ে প্যানক্রিসের সেটা কি করে ইনফ্লামেশন করে এবং সেখান থেকে একুইট প্যানক্রিয়াটাইটিস হয়। আমরা লেটার দেখব যে একুইট প্যানক্রিয়াটাইটিসের রেয়ার কোসের মধ্যে কিন্তু প্যানক্রিস ডিভিসাম রয়েছে। অ্যানুলার প্যানক্রিস হচ্ছে যে সেটা ডুওডেনামটা সম্পূর্ণভাবে এই যে প্যানক্রিয়াটিক বার্ড দ্বারা আবৃত থাকে। যে ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড এটা অ্যান্টেরিয়রলি রোটেশন হয়, আর ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ডের ডর্সাল রোটেশন হয়, সেটা হচ্ছে পুরোটা হচ্ছে ডুওডেনামকে কভার করে রাখে, যার কারণে ডুওডেনাল অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে। এটাকে অ্যানুলার প্যানক্রিস বলতেছি। তাহলে এটুকু হচ্ছে অ্যানাটমি পোরশন অফ দ্য প্যানক্রিস। এখন হচ্ছে আমরা একুইট প্যানক্রিয়াটাইটিসে যাব। এর আগে হচ্ছে আমরা কিভাবে এটাকে প্রসিড করব। প্রথমে আমরা এপিডেমিওলজি আলোচনা করব, এরপরে একুইট প্যানক্রিয়াটাইটিসের প্যাথোফিজিওলজি, কসেস, তারপর ক্লিনিক্যাল ফিচার্স, কমপ্লিকেশন, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট এবং প্রগনোসিস সম্বন্ধে আলোচনা করব। প্রথমে হচ্ছে এপিডেমিওলজি। একুইট প্যানক্রিয়াটাইটিস অ্যাবডোমিনাল পেইন নিয়ে যতটা পেশেন্ট প্রেজেন্ট করে তার 3% কনসিস্ট করে। এটা অবশ্যই একটু কম, কারণ অ্যাবডোমিনাল পেইনের অন্যান্য কারণের মধ্যে পিউডি পেইন, তারপরে একুইট অ্যাপেন্ডিসাইটিস, তারপরে একুইট কোলেসিস্টাইটিস, কোলেডোকোলিটাইসিস, এগুলো কিন্তু মেনলি থাকে, কিন্তু একুইট প্যানক্রিয়াটাইটিস হিসেবে মাত্র 3% প্রেজেন্ট করে। কারণ একুইট প্যানক্রিয়াটাইটিস কেন, সেটা হচ্ছে মেজরটাই হচ্ছে সেটা স্পন্টেনিয়াসলি রিলিভ হয়ে যায়, যার কারণে হচ্ছে হসপিটাল অ্যাডমিশনে তেমন একটা আসে না। এফেক্টস 2 to 28 বাই 1 লাখ অফ পপুলেশন। মর্টালিটি হচ্ছে 10%। 80% অফ ডিজিজ মাইল্ড অ্যান্ড ফেভারেবল আউটকাম, যেটা বলছিলাম। এবং মর্টালিটি মেনলি ইফ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিভিয়ার ডিজিজ, মাল্টি অর্গান ফেইলার অ্যান্ড সেপসিস। সাধারণত হচ্ছে শুধুমাত্র সোললি যদি হচ্ছে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস থাকে তাইলে কিন্তু মর্টালিটির সম্ভাবনা নাই, কিন্তু যদি এর সাথে সিভিয়ার ডিজিজ, মাল্টি অর্গান ফেইলার বা সেপসিস থাকে, স্পেশালি যেটা কমপ্লিকেটেড ইনফেক্টিভ নেক্রোসিস, তাইলে কিন্তু তার মর্টালিটি অনেক বেশি। এটুকু হচ্ছে এপিডেমিওলজি। এরপরে হচ্ছে আমরা প্যাথোফিজিওলজি সম্বন্ধে আমরা জানবো। তো প্যাথোফিজিওলজি, প্রথমে আমরা প্যাথোফিজিওলজিকে যদি 3টা ভাগে ভাগ করি, প্রথমে যে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো সেগুলো প্রোএনজাইম হিসেবে নিঃসরিত হয়। সেজন্য হচ্ছে যে প্যানক্রিসে থেকে যে এনজাইমগুলো নিঃসরিত হয় সেটা কিন্তু প্যানক্রিসকে অটোডাইজেশন করে না, কারণ প্যানক্রিসে যখন থাকে সেগুলো কিন্তু ইনঅ্যাক্টিভেটেড হিসেবে থাকে। যখন সেটা মেজর ডুওডেনাল পেপিলাতে গিয়ে সেটা হচ্ছে ডুওডেনামে এক্সপোজ হয়, তখন এন্টারোকাইনেস দ্বারা এই প্রোএনজাইমগুলো অ্যাক্টিভেশন হয়। অ্যাক্টিভেশন হওয়ার পর সেটা কাজ করতে পারে, কিন্তু সেটা যদি প্রোএনজাইমটা প্যানক্রিসেই যদি অ্যাক্টিভেটেড হয়ে যায়, তখন কিন্তু সেটা প্যানক্রিসে ইনফ্লামেশন করে একুইট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে। তাহলে সেটা কীভাবে হচ্ছে অ্যাক্টিভেশন হয়, যদি ডিফেক্টেড ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট অ্যান্ড সিক্রেশন থাকে, কিংবা প্যানক্রিয়াটিক ডাক্ট যদি অবস্ট্রাকশন থাকে, তার কারণে এনজাইমগুলো যেতে পারতেছে না, ওইখানে ইনফ্লামেশন করতেছে, কিংবা যদি হচ্ছে অ্যালকোহল কিংবা ট্রাইগ্লিসারাইড ইনজেকশনের কারণে প্যানক্রিসটা হাইপার স্টিমুলেশন হয়, অথবা যদি হচ্ছে স্ফিংটার অফ ওডাই ডিসফাংশনের কারণে রিফ্লাক্স অফ ইনফেক্টেড বাইল অ্যান্ড ডোডেনাল কন্টেন্টস, মানে ডোডেনাল কন্টেন্টস আর বাইলগুলো যদি হচ্ছে সেটা রিফ্লাক্স করে উল্টা দিকে যায় স্ফিংটার অফ ওডাই ডিসফাংশনের কারণে, তাইলে প্রোএনজাইমগুলো অ্যাক্টিভেশন হতে পারে। প্রোএনজাইমগুলো অ্যাক্টিভেশন হওয়ার পরে সেটা কি করে, প্রোটিওলাইটিক এনজাইম নিঃসরণ করে, ট্রিপসিনোজেন অ্যাক্টিভেশন হয়, এবং সেগুলো কিন্তু প্যানক্রিস এবং সারাউন্ডিং টিস্যুকে কী করে ড্যামেজ করতে থাকে। তাইলে সেকেন্ডটা হচ্ছে যে প্রথমে প্রোএনজাইম অ্যাক্টিভেশন হওয়ার পরে সেটা হচ্ছে যে তার পাশাপাশি যে সারাউন্ডিং স্ট্রাকচার আছে, যেমন কমন বাইল ডাক্ট, ডোডেনাম, স্প্লেনিক ভেইন, ট্রান্সভার্স কোলন, এগুলা কিন্তু ইনফ্লামেটরি প্রসেসে ইনভলভ হয়, কারণ প্যানক্রিস একটা হচ্ছে পোরলি ডেভেলপড ক্যাপসুল থাকে, যার কারণে হচ্ছে প্যানক্রিসে ইনফ্লামেশন হলে তার সাথে সাথে সারাউন্ডিং স্ট্রাকচারগুলো ইনফ্লামেশন হয়। এগুলা ইনফ্লামেটরি প্রসেস স্টার্ট হওয়ার পরে সেখানে কিন্তু হচ্ছে যে সিমultaneous অ্যাক্টিভেশন অফ দ্য নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা, এটাও অ্যাক্টিভেশন হয়, এবং সেটা কী করে, সেটা মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন করে, অটোফেগি করে, এবং ভিগোরাস ইনফ্লামেটরি রেসপন্স তৈরি করে। আচ্ছা, এরপরে এই যে প্যানক্রিয়াটাইটিস সেটার সিভিরিটি ডেভেলপ করে নির্ভর করে হচ্ছে 2টা ফ্যাক্টরের উপর। একটা ফ্যাক্টর হচ্ছে
তার প্রোটিওলাইটিক অ্যাক্টিভ এনজাইম এবং একটা অ্যান্টি প্রোটিওলাইটিক ফ্যাক্টর, এই দুইটার কিন্তু ব্যালেন্স রক্ষা করার মধ্যে আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা হতো, কিন্তু এই দুইটার ব্যালেন্স যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু হচ্ছে প্যানক্রিয়াটাইটিসটা বেশি সিভিয়ার হয়। তাইলে অ্যান্টি প্রোটিওলাইটিক ফ্যাক্টরসের মধ্যে কয়টা ফ্যাক্টর আছে? 4টা ফ্যাক্টর আছে। প্রথমটা হচ্ছে যে ইন্ট্রাসেলুলার প্যানক্রিয়াটিক ট্রিপসিন ইনহিবিটর প্রোটিন, এটা ইনহিবিট করে রাখতো। তারপরে সার্কুলেটিং বিটা টু ম্যাক্রোগ্লোবিউলিন, আলফা 1 অ্যান্টিটিপসিন অ্যান্ড C1 এস্টারেজ ইনহিবিটর, এগুলো হচ্ছে অ্যান্টিপ্রোটিওলাইটিক হিসেবে কাজ করতে, কিন্তু এদের যদি যখন হচ্ছে কাজগুলা ডিক্রিজ করে বা প্যানক্রিয়াটিক সিক্রেটরি ট্রিপসিনোজেন ইনহিবিটর এগুলো যদি হচ্ছে না থাকে আর প্রোটিওলাইটিক অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, তখনই কিন্তু হচ্ছে ব্যালেন্স নষ্ট হওয়ার কারণে অ্যাক্টিভেটেড প্রোটিওলাইটিক এনজাইম কিন্তু হচ্ছে প্যানক্রিয়াসকে ডাইজেস্ট করে অটোডাইজেশন করতে থাকে, সারাউন্ডিং স্ট্রাকচার ইনফ্লামেশন হতে থাকে, তখন অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ হয়। এটুকুই হচ্ছে প্যাথোফিজিওলজি অফ দ্য অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস। এরপরে হচ্ছে আমরা কজেস অফ অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস জানবো। তো এখানে আমাদের দেশে কিন্তু গলস্টোন প্যানক্রিয়াটাইটিসটাই মেনলি 90% অফ দ্য কেসে। ওয়েস্টার্ন কান্ট্রিতে অ্যালকোহলটা মেনলি ওই যে হাইপার স্টিমুলেশন অফ দ্য প্যানক্রিয়াস করে, আর গলস্টোনটা হচ্ছে অবস্ট্রাকশনের মাধ্যমে কাজ করে, আমরা প্যাথোফিজিওলজিতে দেখছি। পোস্ট ইআরসিপি যেটা, সেটা হচ্ছে যে আইট্রোজেনিক কসে এটা হতে পারে। রেয়ার কসের মধ্যে পোস্ট সার্জিক্যাল ট্রমা, ড্রাগস, এই যে ড্রাগসের হিস্ট্রিটা নিতে হবে, যে হিস্ট্রিতে তার ড্রাগসের হিস্ট্রি, এজাথাইপ্রিন, তারপরে হচ্ছে মার্কেপ্টোপিউরিন, এগুলো নিতে হবে, সাথে ট্রমার হিস্ট্রি নিতে হবে, সার্জারি হিস্ট্রি নিতে হবে, এগুলো কিন্তু হিস্ট্রিতে জিজ্ঞেস করতে হবে, এবং অ্যালকোহলের হিস্ট্রি নিতে হবে, তারপর ইআরসিপি হয়েছে কিনা এগুলো হিস্ট্রি নিতে হবে। আর মেটাবলিক রেয়ার মেটাবলিক কসের মধ্যে হাইপারক্যালসিমিয়া, হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া এগুলো থাকতে পারে। আগে আমরা আলোচনা করেছি যে প্যানক্রিয়াস ডিভিসাম থাকলেও কিন্তু হচ্ছে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হয়। স্ফিংটার অফ ওরি ডিসফাংশন আলোচনা হয়েছে, ইনফেকশনের কারণে, হেরিডিটারি ফ্যাক্টর, রেনাল ফেইলার, অর্গান ট্রান্সপ্লান্টেশন, সিভিয়ার হাইপোথার্মিয়া, এগুলো হচ্ছে রেয়ার কস হিসেবে কাজ করে। এখন হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস সম্বন্ধে আলোচনা করব। তো সেই ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সিমটম কয়েকটা আছে এবং সাইন কয়েকটা আছে। সিমটমের মধ্যে হচ্ছে যে আপার অ্যাবডোমিনাল পেইন থাকবে, এই পেইনটা আমরা ইলাবোরেশন করব সক্রেটিস অনুযায়ী। সক্রেটিস অনুযায়ী আমরা কীভাবে আলোচনা করব? প্রথমে তার সাইট, এই যে আপার অ্যাবডোমেন আমরা বললাম, অনসেট কীভাবে হবে? ইন্টেন্সিটি ওভার 15 to 16 মিনিটসে সেটা হচ্ছে হাই ইন্টেন্সিটিতে চলা যাবে। ক্যারেক্টার আমরা দেখব, তারপরে রেডিয়েশনটা হচ্ছে বেকে রেডিয়েশন করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তার অ্যাসোসিয়েটেড ফিচার হিসেবে নোজিয়া, ভমিটিং থাকবে। রিলিভিং ফ্যাক্টর, এটা লিনিং ফরওয়ার্ড, যেটা মোহামেডান প্লেয়ার পজিশন আমরা জানি, সেটা হচ্ছে রিলিভ করবে। পেশেন্টকে আমরা তাকালেই দেখবো যে ওই পজিশনে সে আসে। তারপরে তার হচ্ছে অ্যাগ্রিভেটেড রিলিভিং ফ্যাক্টর, তারপরে হচ্ছে সিভিয়ারিটি, অবশ্যই এটা সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে। তাহলে সক্রেটিস অনুযায়ী আমরা এই অ্যাবডোমিনাল পেইনকে ইলাবোরেট করবো। নোজিয়া, ভমিটিং থাকবে সিমটম হিসাবে। আর সাইনে হচ্ছে আমরা এক্সামিনেশন আমরা এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস থাকবে। তারপর সাথে হচ্ছে যে আর্লি স্টেজে গার্ডিং এন্ড রিবাউন্ড টেন্ডারনেস, এটা অ্যাবসেন্ট থাকবে। তবে পরে হচ্ছে যে যখন সেটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়ালি ইনভলভ হবে ইনফ্লামেশনটা, মানে এটা সাধারণত হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল থাকার কারণে সেটা কী হয়, মানে আর্লি স্টেজে গার্ডিং এবং রিবাউন্ড টেন্ডারনেসটা অ্যাবসেন্ট থাকে। পরে সেটা হচ্ছে যে অ্যান্টেরিয়রলি যখন ছড়িয়ে পড়ে তখন হচ্ছে গার্ডিং রিবাউন্ড টেন্ডারনেস থাকতে পারে, কিন্তু প্রথমে সেটা অ্যাবসেন্ট থাকে। বাউল সাউন্ডটা কমে যাবে অথবা অ্যাবসেন্ট থাকবে। আর সিভিয়ার কেসে পেশেন্ট বিকাম হাইপক্সিক, ডেভেলপ হাইপোভলিমিক শক, তখন শকের ফিচারগুলো আমরা পাবো, যেমন কোল্ড ক্লামি স্কিন, বিপিটা হচ্ছে ল থাকবে, পাঁচটা থ্রেডি হবে, উইথ অলিগুরিয়া, তখন স্ক্যান্টি মিকচুরেশনও থাকবে। আর এখানে হচ্ছে আমরা দুইটা ইম্পর্ট্যান্ট সাইন আমরা দেখব, এটা হচ্ছে গ্রে টার্নার সাইন আর এটা হচ্ছে কালেন সাইন। তো কালেন সাইনের গ্রে টার্নার সাইনটা কি? এগুলা সাধারণত হচ্ছে ইন্টারপেরিটোনিয়াল বা রেট্রোপেরিটোনিয়াল হিমোরেজকে নির্দেশ করে। যখন এই হিমোরেজগুলা আমাদের সাবকিউটিনিয়াসলি যখন পেরিটোনিয়ামের নিচে হচ্ছে কালেকশন হবে, অ্যান্টেরিয়রলি এসে ফ্ল্যাঙ্কে কিংবা হচ্ছে আম্বিলিকাসের নিচে, তখন হচ্ছে এই সাইনগুলো আমরা পাবো। তো শুধুমাত্র যে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস বা ব্লিডিং অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হয় সেটাতেই যে আমরা শুধু এই সাইন দুইটা পাবো এরকম না। আমরা ব্লিডিং ফ্রম ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা, ব্লিডিং এওরটিক রাপচার, তারপর রাপচার ইক্টোপিক প্রেগনেন্সি, এগুলোতেও কিন্তু এই সাইনগুলো আমরা পেতে পারি। তো হচ্ছে এই যে পেরিয়াম্বিলিক্যাল রিজিয়নে যদি হচ্ছে ডিসকালারেশন হয় তখন এটাকে আমরা কালেন সাইন বলি, আর যদি ফ্ল্যাঙ্কে এই ব্লাড জমার কারণে ডিসকালারেশনটা হয় তখন এটাকে আমরা গ্রে টার্নার সাইন বলি। এরপরে হচ্ছে এই যে অ্যাবডোমিনাল পেইন, মানে এখানে আমরা অ্যাবডোমিনাল পেইন দিয়ে কিন্তু তার কি হচ্ছে, তার কিছু ডিডি আসতেছে, যেমন পারফোরেটেড বিসকাস, আমরা যখন পিউডিতে পারফোরেশন হয় কমপ্লিকেশন হিসাবে, কিংবা অ্যাকুইট কোলোসিস্টাইটিস, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এগুলোতেও কিন্তু হচ্ছে মানে পেইনের ফিচারগুলো মোটামুটি একই রকম থাকে। তো ডিডি হিসেবে এগুলো আসবে। তারপর এই ডিডিও এক্সক্লুড করতে কিন্তু আমাদের ইনভেস্টিগেশন করা লাগবে, যেমন পারফোরেশনের জন্য নিউমোপেরিটোনিয়াম আমরা পাবো, অ্যাকুইট কোলোসিস্টাইটিসে কিন্তু হচ্ছে আমরা মার্ফি সাইন পজিটিভ পাবো,
মায়োকার্ডিয়াল ইনফার্কশন আমরা ইসিজি করবো, এগুলো দিয়ে হচ্ছে আমরা ডিডিগুলো এক্সক্লুড করতে হবে। আর সাথে হচ্ছে এখানে আমরা সাইনের মধ্যে তো শক আমরা বলছি, শকের ফিচারগুলো পাবো, কালেন সাইন, গ্রে টার্নার সাইন পাবো, পালপেবল অ্যাবডোমিনাল মাস। এটার আগে আমি বলি সিউডোসিস্ট সম্বন্ধে হচ্ছে আমাদের জানতে হবে। এখন হোয়াট ইজ সিস্ট অ্যান্ড হোয়াট ইজ সিউডোসিস্ট? সিস্ট হচ্ছে যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি যেটা এপিথেলিয়াম দ্বারা লাইন্ড থাকে, আর সিউডোসিস্ট হচ্ছে যেটা এপিথেলিয়াম দ্বারা লাইন্ড থাকে না, ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, বাট এটা ফাইব্রাস ক্যাপসুল অথবা গ্রেনুলেশন টিস্যু দ্বারা হচ্ছে কাভার থাকে। তো পেনক্রিসে কিন্তু সিউডোসিস্ট ফর্মেশন হতে পারে। প্রথমে কি হয় যে পেনক্রিয়াটিক ডাক্টের রাপচারের কারণে যে ফ্লুইড কিংবা ডেব্রিসগুলো সেগুলো হচ্ছে লেসার সেকে কি হয় কালেকশন হতে থাকে, এটাকে বলা হচ্ছে পেনক্রিয়াটিক ফ্লুইড কালেকশন। প্রথমে হচ্ছে এটা পোরলি ডিফাইন্ড থাকে, ফ্রেজাইল ওয়াল অফ গ্রেনুলেশন টিস্যু থাকে। এটা কিন্তু হচ্ছে যখন 6 সপ্তাহ চলে যায় তখন এটা ফাইব্রাস ক্যাপসুল ডেফিনিট ফর্মেশন হয়। তখন এই সিউডোসিসটা অ্যাসিমটোমেটিক থাকে যদি সেটা 6 সেন্টিমিটার কিংবা 6 সেন্টিমিটারের নিচে থাকে। কিন্তু যখন হচ্ছে 6 সেন্টিমিটার ডায়ামিটারের সেটা বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা মানে কদাচিৎ ডিসঅ্যাপিয়ার করতে পারে, বা নইলে সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে এবং এটা কনস্ট্যান্ট অ্যাবডোমিনালের কারণে, অ্যাবডোমিনাল পেইনের কারণ হিসেবে দাঁড়ায়। এবং তাছাড়া সে কী করে সারাউন্ডিং স্ট্রাকচারগুলোকে সে কী করে ইরোড করে ফেলে, মানে কমপ্লেক্স করতে থাকে। তারপর সিউডো অ্যানিউরিজমও ডেভেলপ করতে পারে। তখন এই সিউডোসিসটা যেটা 6 সেন্টিমিটার ডায়ামিটারের বেশি, তখন একটা পালপেবল অ্যাবডোমিনাল মাস হিসেবে সেটা কিন্তু হচ্ছে ডায়াগনোস হয়, এবং এটা একটা কমপ্লিকেশন অ্যাকুইট পেনক্রিয়াটাইটিসের। ঠিক আছে। আর পেনক্রিয়াটিক ডাক্ট রাপচারের কারণে যে শুধুমাত্র যে সিউডোসিস্ট ফর্মেশন হবে তা না, সেটা কিন্তু পেরিটোনিয়াল ক্যাভিটিতে যদি চলে যায় সেটা এসআইটিস ফর্মেশন করে, কিংবা হচ্ছে যদি থোরাসিক ক্যাভিটিতে যায় সেটা হচ্ছে প্লুরাল ইফিউশন বা প্লুরোপেনক্রিয়াটিক ফিস্টুলা হিসেবে কিন্তু প্রেজেন্ট করে। তো এটুকু হচ্ছে সায়েন্স অফ দ্য অ্যাকুইট পেনক্রিয়াটাইটিস। এখন আমরা কমপ্লিকেশন অফ অ্যাকুইট পেনক্রিয়াটাইটিস দেখব। তো এখানে আমরা 3 ভাগে ভাগ করে কমপ্লিকেশনটা দেখব। প্রথম হচ্ছে সিস্টেমিক কমপ্লিকেশন, তার পেনক্রিয়াটিক কমপ্লিকেশন, এরপর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কমপ্লিকেশন। সিস্টেমিক কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম দেখা যাবে। যেহেতু পেনক্রিসে ইনফ্লামেশন রয়েছে তার কিন্তু ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাবে এবং ওই জায়গায় কিন্তু এডেমা হবে। আমরা জানি পেনক্রিসের রিচ ব্লাড সাপ্লাই, সুতরাং যদি ওইখানে এডেমা হয় তাহলে কিন্তু যে সার্কুলেটরি ভলিউম কিন্তু অনেক কমে যাবে। তখন ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটির কারণে সেটা কি শকের ফিচারগুলো কিন্তু দেখা যাবে এখানে। ঠিক আছে। হাইপোক্সিয়া ডেভেলপ করবে, এখানে কিন্তু হচ্ছে মাইক্রোথ্রম্বাস, মানে ভেসেলে মাইক্রোথ্রম্বাস ডেভেলপ করে, সেটা থ্রম্বাইটা কি এম্বোলিজম হয়ে যায়। যদি হচ্ছে সেটা পালমোনারি ভেসেল এম্বোলিজম হলে তখন অ্যাকুইট রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করবে। এই থ্রম্বাসের জন্য কিন্তু অনেক কমপ্লিকেশন আছে, যেমন হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে। এখানে পিছনের দিকেও আরও অনেক কিছু কমপ্লিকেশন আছে। তো এখানে হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া কেন ডেভেলপ করবে, কারণ যেহেতু পেনক্রিসের মধ্যে সেটা হচ্ছে ডিসরাপশন অফ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, সেখানে হচ্ছে যে ইনসুলিন এবং গ্লুকাগন এগুলোর ব্যালেন্স নষ্ট হওয়ার কারণে কিন্তু হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া ডেভেলপ করতে পারে। হাইপোক্যালসিমিয়া কেন হয়? ফ্যাট নেক্রোসিসের কারণে হয়, কারণ যে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো ব্লাডে মুক্ত হওয়ার কারণে সেটা কি করে যে প্যানক্রিয়াসের যে লিপিডের ডাইজেশনের যে এনজাইমগুলো আছে সেগুলো ট্রাইগ্লিসারাইডকে ভেঙে কি করে ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এই ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে ক্যালসিয়ামের সাথে রিয়াকশন করে, সেটা হচ্ছে ইনসলিবল সোপ তৈরি করে, যেটা হচ্ছে ফ্রি ক্যালসিয়াম, ব্লাডের ফ্রি ক্যালসিয়ামটাকে রিডিউস করে ফেলে, যার কারণে হাইপোক্যালসিমিয়া হয়। তখন হাইপোক্যালসিয়ামের সাইনগুলো বস্টক সাইন, তারপর ট্রজিউ সাইন, সেগুলো কিন্তু দেখা যেতে পারে। রিডিউস সেরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশন, কারণ ইনক্রিজড ক্যাপিলারি পারমেবিলিটির কারণে অ্যালবুমিনগুলো কিন্তু হচ্ছে এক্সট্রা সেলুলার স্পেসে চলে যায়। তাহলে এটুকু আমরা জানলাম। পেনক্রিয়াটিক কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে নেক্রোসিস হতে পারে, তারপর হচ্ছে অ্যাবসেস ফর্মেশন হতে পারে, তারপরে সিউডোসিস্ট ফর্মেশন হয়, সেটা আমি আগে বলেছি। পেনক্রিয়াটিক অ্যাসাইটিস, প্লুরাল ইফিউশন, সেটা বলা হয়েছে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনের মধ্যে আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং হয়, এটা ইরোশনের কারণে, গ্যাস্ট্রিকোডুওডেনাল ইরোশনের কারণে। ভেরিসিয়াল হিমোরেজ হতে পারে, এই যে থ্রম্বোসিস, যদি স্প্লেনিক এবং পোর্টাল ভেইনে থ্রম্বোসিস হয় তখন কিন্তু হচ্ছে পোর্টাল হাইপারটেনশন হয়, সেখানে হচ্ছে ভেরিসিয়াল হিমোরেজ হতে পারে। তারপরে ইরোশন ইন্টু কুলন, ইরোশন বাই পেনক্রিয়াটিক সিউডোসিস্ট, ডুওডেনাল অবস্ট্রাকশন এবং অবস্ট্রাকটিভ জন্ডিস। সেটা যদি হচ্ছে ডুওডেনাল অবস্ট্রাকশন কেন হবে, কারণ পেনক্রিয়াটিক লামটা হচ্ছে যখন ডুওডেনামকে হচ্ছে যে মানে কনস্ট্রিক্ট করে ফেলবে তখন হচ্ছে এটা অবস্ট্রাকশন হবে। বা অবস্ট্রাকটিভ জন্ডিসও একই কারণে হবে, যখন ইনফ্লামেশনের কারণে এডেমা ডেভেলপ হবে তখন কিন্তু সেটা ডাক্টকে কী করবে, বাইরে থেকে কম্প্রেস করবে এবং সেটা অবস্ট্রাকশন হয়ে যাবে। তখন জন্ডিসের ফিচারগুলো আমরা পাবো অবস্ট্রাকটিভ জন্ডিসে। এখন হচ্ছে ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশন আমরা 4 ভাগে ভাগ করে আমরা আলোচনা করি। এটা কনফার্ম ডায়াগনোসিসের জন্য, এক্সক্লুশন অফ ডিডির জন্য, সার্চ ফর কমপ্লিকেশন এবং অ্যাসেসমেন্ট অফ প্রগনোসিস। তো ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমরা সেরামে মাইলেজ, সেরাম লাইপেজ এবং আলট্রাসোনোগ্রাম স্ক্যান করি। তো সেরামে মাইলেজ হচ্ছে এটা অত বেশি মানে একটা স্পেসিফিক মার্কার না। সেরামে মাইলেজ
3 গুণের থেকে বেশি হয় অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে, কিন্তু সেটা 24 থেকে 48 ঘন্টার যদি হচ্ছে অনসেট অফ দ্য প্যানক্রিয়াটাইটিসের পরে আসে, তাইলে কিন্তু সেরাম অ্যামাইলেজটা আমরা নর্মাল পাবো, কারণ সেরাম অ্যামাইলেজটা এফিসিয়েন্টলি হচ্ছে কিডনি দ্বারা এক্সক্রিট হয়ে যায়, যার কারণে সেরাম অ্যামাইলেজটা কিন্তু ওই রকমভাবে স্পেসিফিক মার্কার না। কিন্তু সেরাম অ্যামাইলেজ যদি কনস্ট্যান্টলি হচ্ছে এলিভেটেড থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে সিডোসিস্ট ফর্মেশন হয়ে গেছে, মানে কমপ্লিকেশনটা ডেভেলপ করে ফেলছে। তারপরে হচ্ছে সেরাম অ্যামাইলেজ কিন্তু আমরা শুধুমাত্র যে হচ্ছে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসে আমরা পাবো এরকম না, তারও কিন্তু ডিডি আছে, ইন্টেস্টাইনাল ইস্কেমিয়া, পারফোরেটেড পেপটিক আলসার, রাপচার্ড ওভারিয়ান সিস্ট, এগুলাতেও কিন্তু আমরা সেরাম অ্যামাইলেজ বেশি পেতে পারি। সেলাইভারি অ্যামাইলেজ কিন্তু বেশি থাকবে কিন্তু প্যারোটাইটিসের সময়, সেটা কিন্তু আমাদের হচ্ছে মিক্সড করলে হবে না। তো সেরাম অ্যামাইলেজ যেহেতু স্পেসিফিক মার্কার না, আমরা সেরাম লাইপেসটা করতে পারি। সেরাম লাইপেসটা কিন্তু হচ্ছে মোর অ্যাকুরেসি দান করে, এবং সেটা কিন্তু হচ্ছে কনস্ট্যান্টলি অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসে কনস্ট্যান্টলি এলিভেটেড থাকে। তারপরে আলট্রাসোনোগ্রাম আমরা করতে পারি। আলট্রাসোনোগ্রাম স্ক্যান যেটা বলে, সেটা কিন্তু হচ্ছে কনফার্মেটরি অফ দ্য ডায়াগনোসিস। সেটা আমাদের কি দিবে, সেটা হচ্ছে যে শুধুমাত্র হচ্ছে যে আলট্রাসাউন্ড স্ক্যান দিয়ে প্যানক্রিয়াস দেখতে পাবো এরকম না, আমরা গলস্টোনে দেখতে পারি, বিলিয়ারি অবস্ট্রাকশন, সিটোসিস ফর্মেশন, এটাও দেখতে পারি, সেটা হচ্ছে কনফার্মেটরি। এক্সক্লুশন অফ ডিগ্রি করার জন্য আমরা প্লেন এক্সরে করতে পারি। প্লেন এক্সরে দিয়ে কী কী এক্সক্লুশন আমরা করবো, এই যে পারফোরেশন অফ দ্য গার্ড যেটা, সেটা আমরা নিউমোপেরিটোনিয়াম আমরা দেখবো প্লেন এক্সরে দিয়ে। তাছাড়া হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনও কিন্তু হচ্ছে আমরা এক্সক্লুড করতে পারি, সেখানে আমরা হচ্ছে ডাইলেটেড বাউল লুপ উইথ মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল আমরা দেখতে পাই। তাহলে এগুলো আমরা এক্সক্লুশন করলাম। সার্চ ফর কমপ্লিকেশন, তাহলে আগে আমরা যে কমপ্লিকেশন সম্বন্ধে হচ্ছে আলোচনা করেছিলাম, সেগুলো সম্বন্ধে কিন্তু হচ্ছে আমরা ইনভেস্টিগেশন করতে পারি। যেমন হচ্ছে এখানে হাইপারগ্লাইসেমিয়া আছে কিনা, সেক্ষেত্রে হচ্ছে সেরাম গ্লুকোজ করতে পারি। হাইপোক্যালসিয়ামের জন্য সেরাম ক্যালসিয়াম দেখতে পারি। সেরাম অ্যালবুমিন আমরা দেখতে পারি। অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করছে কিনা সেরাম, এখানে হচ্ছে সেরাম আমরা বিলিরুবিন দেখতে পারি। তাহলে এগুলা কিন্তু হচ্ছে আমরা এখানে ইনভেস্টিগেশন করতে পারি। তাইলে হচ্ছে এরপরে আমরা এখানে কন্ট্রাস্ট এনহ্যান্সড প্যানক্রিয়াটিক সিটি করতে পারি, যদি হচ্ছে কোনো নেক্রোসিস ডেভেলপ করছে কিনা সেটা দেখতে। তাইলে এটা আমরা করব কখন, একটা পেশেন্ট অ্যাডমিশন হওয়ার 3 দিন পর কিন্তু এটা আমরা করব ভায়াবিলিটি অফ দ্য প্যানক্রিয়াস দেখার জন্য। যদি হচ্ছে সাথে অর্গান ফেইলার, সেপসিস কিংবা ক্লিনিক্যাল ডিটারিয়েশন থাকে, তাহলে কিন্তু এটা আমরা করব। তো কন্ট্রাস্ট এনহ্যান্স প্যানক্রিয়াটিক সিটিটা আমরা করি মেনলি হচ্ছে নেক্রোসিস অফ দ্য প্যানক্রিয়াস দেখার জন্য। এখানে আমরা আইভি কন্ট্রাস্ট দেওয়ার পরে এই যে প্যানক্রিয়াস যেহেতু নেক্রোসিস হয়ে আছে, তার এই যে ভেসেলের মধ্যে কিন্তু এই কন্ট্রাস্টটা যায় না, যার কারণে হচ্ছে আমরা এই কন্ট্রাস্ট মানে এখানে হচ্ছে প্যানক্রিয়াটিক কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্টটা আমরা দেখব না। কি দেখব এখানে, এখানে হচ্ছে কি থাকবে, ডিক্রিজড প্যানক্রিয়াটিক এনহ্যান্সমেন্ট অন সিটি, ঠিক আছে। তারপরে হচ্ছে যদি নেক্রোসিস থাকে, সেখানে আমরা নেক্রোটিক ম্যাটেরিয়াল থাকবো পাবো, আর সাথে হচ্ছে গ্যাস থাকবো, যদি হচ্ছে গ্যাস থাকবে, যদি হচ্ছে সাজেস্টেড ইনফেকশন অ্যান্ড ইম্পেন্ডিং অ্যাবসেস ফর্মেশন থাকে, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। এখানে একটা ছবি আছে, এটা হচ্ছে সিডোসিস্টের ছবি, যেটা হচ্ছে যে এই যে সিসটা এত বড় হয়ে গেছে, ঠিক আছে, খুব বড় হয়ে সেটা কিন্তু ওই যে স্টমাককেও কিন্তু কম্প্রেস করে ফেলছে, ঠিক আছে। আর প্যানক্রিয়াস কিন্তু এট্রফিক হয়ে আছে, এখানে এট্রফিক অ্যান্ড ক্যালসিফাইড হয়ে আছে। আর এইটা হচ্ছে আমাদের হচ্ছে কন্ট্রাস্ট এনহ্যান্স প্যানক্রিয়াটিক সিটি, যেটাতে হচ্ছে আমরা কন্ট্রাস্ট দেওয়ার পরেও প্যানক্রিয়াসের ভেসেলগুলো কিন্তু সেটা নেয় নাই, ঠিক আছে। তারপরে বিভিন্ন গ্যাস ফর্মেশন আমরা দেখতেছি, যেটা ইনফেক্টিভ নেক্রোসিস বলে, আর হচ্ছে সাজেস্ট ইনফেকশন অ্যান্ড ইম্পেন্ডিং অ্যাবসেস ফর্মেশন। আচ্ছা, তো এটুকু হচ্ছে আমাদের কন্ট্রাস্ট এনহ্যান্স প্যানক্রিয়াটিক সিটি, যেটা নেক্রোসিস দেখার জন্য আমরা ইউজ করি। আর অ্যাসেসমেন্ট অফ প্রগনোসিসের জন্য হচ্ছে আমরা সিবিসি করি, তারপরে সিআরপি করি, সেরাম অ্যালবুমিন করি, ইউরিয়া ইলেকট্রোলাইট, এলটি এবং এলডিএইচ করি। এটা সাধারণত হচ্ছে গ্লাসগো ক্রাইটেরিয়া যখন আমি ডেসক্রাইব করব, তখন হচ্ছে এই জিনিসটা বোঝা যাবে যে গ্লাসগো ক্রাইটেরিয়াতে আমরা অ্যাসেসমেন্ট প্রগনোসিসের জন্য হচ্ছে এই ইনভেস্টিগেশন আমরা করি। তাহলে অ্যাসেসমেন্ট অফ প্রগনোসিসে আমরা আমাদের কী কী ইনভেস্টিগেশন করতে হবে সেটা আমরা জানলাম। এরপরে হচ্ছে ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টে হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করে বলবো, সিমটোমেটিক ট্রিটমেন্ট, কমপ্লিকেশনের ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট অফ কজ। সেটা আমরা কজের ট্রিটমেন্ট করতে হলে সার্জারি লাগবে, কিন্তু মেডিসিন যেহেতু আমরা পড়ছি, সেজন্য মেডিসিনের ট্রিটমেন্টগুলোই আমরা বেশি হচ্ছে এখানে ডেসক্রাইব করব। সিমটোমেটিক ট্রিটমেন্ট এবং কমপ্লিকেশনের ট্রিটমেন্ট, এটা সাধারণত মেডিকেল ট্রিটমেন্ট, এখানে কিছু সার্জিক্যাল ট্রিটমেন্টও রয়েছে। তো সিমটোমেটিক ট্রিটমেন্টে আমরা 3টা সিমটোমের প্রথমে হচ্ছে ট্রিটমেন্ট করব, সেটা হচ্ছে যে পেইনের ট্রিটমেন্ট আমরা করব হচ্ছে অপিওয়েড অ্যানালজেসিক দিয়ে, যেহেতু সিভিয়ার পেইন। হাইপোভোলেমিয়ার হচ্ছে আমরা করব হচ্ছে যে নর্মাল স্যালাইন কিংবা ক্রিস্টালয়েড সলিউশন দিয়ে। শকের ট্রিটমেন্টের সময় আমরা হচ্ছে ইউরিনারি ক্যাথেটার, সিভিলাইনও করতে পারি যদি হচ্ছে রিকোয়ার্ড হয়। আর কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে যেহেতু হাইপোক্সিয়া ডেভেলপ করে পালমোনারি থ্রম্বোএম্বোলিজমের কারণে, সেখানে আমরা অক্সিজেন দিতে হবে,
বা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপিরেটরি সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম যদি হয় সেখানে আমরা ভেন্টিলেটরি সাপোর্ট দিতে হবে। হাইপারগ্লাইসেমিয়া যদি হয় ইনসুলিন দিতে হবে। হাইপোক্যালসিমিয়া হলে সেখানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে আইভি। প্যারালাইটিক আইলেস ডেভেলপ করে যদি সেখানে নেসোগ্যাস্ট্রিক অ্যাসপিরেশন দিতে হবে। আর যদি সিভিয়ার কেস হয় সেখানে এন্টারাল ফিডিং হচ্ছে আমাদের চালু রাখতে হবে। এই এন্টারাল ফিডিংটা কেন আমাদের দিতে হবে, কারণ হচ্ছে যে সেখানে হচ্ছে যে যে এটা এখানে ক্যাটাবলিক স্টেট থাকে, যেহেতু পেনক্রিয়াসের ডিসঅর্ডার হচ্ছে সেখানে সিভিয়ারলি ক্যাটাবলিক স্টেট থাকে, সেজন্য হচ্ছে তার নিউট্রিশনাল সাপোর্টটা হচ্ছে প্রয়োজন হয়। ঠিক আছে, সেজন্য হচ্ছে এন্টারাল ফিডিং দিতে হবে। তারপরে থ্রম্বোএমবোলিজম যদি থাকে তাহলে সেখানে হচ্ছে সাবকিউটেনিয়াস লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে হবে। তারপর হচ্ছে ইনফেকশন যদি থাকে, যদি ইনফেক্টেড নেক্রোসিস থাকে সেখানে আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো ইনফেক্টেড নেক্রোসিসটা আমরা অবশ্যই হচ্ছে ওই যে আমরা কন্ট্রাস্ট এনহ্যান্সড পেনক্রিয়াটিক সিটি দিয়ে আমরা বুঝবো। তাহলে ওই সময় হচ্ছে আমরা দিতে হবে কি কার্বাপেনাম, কুইনোলন, মেট্রোনিডাজল, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক আমাদের স্টার্ট করে দিতে হবে। আর সাথে কিন্তু হচ্ছে যে এখানে ইনফেক্টেড নেক্রোসিসের জন্য একটা সার্জিক্যাল অপশনও রয়েছে, সেটা হচ্ছে যে আমরা কি করব, এখানে আমাদের হচ্ছে পেশেন্ট যদি ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস বা প্যানক্রিয়াটিক অ্যাবসেস রিকোয়ার কি আর্জেন্ট এন্ডোস্কোপিক ড্রেনেজ বা মিনিমালি ইনভেসিভ রেট্রোপেরিটোনিয়াল প্যানক্রিয়াটিক নেক্রোসেক্টমি, এটা আমরা ডিপ্রাইভ করে দিব। আর যদি প্যানক্রিয়াটিক সিডোসিস্ট ফর্মেশন হয় তাহলে সিডোসিস্টের জন্য আমাদের কী করতে হবে, সেটা ড্রেনেজ করতে হবে স্টমাক এবং ডুওডেনামে। তার জন্য আর এই সিডোসিসটা হচ্ছে অবশ্যই আমাদের কী করতে হবে, অ্যাটলিস্ট 6 উইকস অপেক্ষা করতে হবে সিডোসিসটা ফর্মেশনের জন্য। সিডোসিস্ট ফর্মেশন করলে সেটা কী হবে, তার ওই যে ফাইব্রাস ক্যাপসুল ডেভেলপ হবে, গ্রানুলেশন টিস্যু ডেভেলপ করে, তাহলে কিন্তু ইজিলি হচ্ছে এটাকে আমরা ড্রেনেজ করতে পারবো। ক্যাপসুল ডেভেলপ করার আগে কিন্তু হচ্ছে এই জিনিসটা আমরা কখনো ড্রেনেজ করতে পারবো না বা এটা ঠিক হবে না। তো এর আগে হচ্ছে আমরা সার্জিক্যাল এন্ডোস্কোপিক সিস্টোগ্যাস্ট্রোস্টমি আমরা করে নিব। সিটোক্যাপসুল ডেভেলপ হলে সেটা হচ্ছে আমরা সার্জিক্যালি এন্ডোস্কোপিক সিস্টোগ্যাস্ট্রোস্টমির মাধ্যমে আমরা করতে পারি, সার্জিক্যাল অথবা এন্ডোস্কোপিক সিস্টোগ্যাস্ট্রোস্টমি। এরপরে হচ্ছে আমাদের কমপ্লিকেশনের জন্য, কমপ্লিকেশনের মধ্যে 10টা কমপ্লিকেশনের ট্রিটমেন্ট আমরা বললাম। আর কজ মেইনলি তো আমরা গলস্টোন আমাদের এখানে, তো গলস্টোন পেনক্রিয়াটাইটিস, তাহলে গলস্টোন আমাদের হচ্ছে রিমুভ করতে হবে। কোলেনজাইটিসের সাথে যদি সিভিয়ার অ্যাকুইট পেনক্রিয়াটাইটিস থাকে তাহলে কী করতে হবে, আর্জেন্ট ইআরসিপি করতে হবে। আর্জেন্ট ইআরসিপি করার মাধ্যমে হচ্ছে সেটা কী করতে হবে, থেরাপিউটিক মানে কোলেটোকোল ইথিয়াসিসটাকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। আর যদি হচ্ছে গলস্টোন পেনক্রিয়াটাইটিসটা হচ্ছে এটা যদি মাইল্ড পেনক্রিয়াটাইটিস হয় তাহলে কিন্তু হচ্ছে আমাদের কী করতে হবে, মাইল্ড ফর্মের ক্ষেত্রে এমআরসিপি বা এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড করে আমরা ডায়াগনোসিস করতে হবে। এবং আফটার একুইট অ্যাটাক যখন লিভার ফাংশন টেস্ট নর্মাল হবে এবং আলট্রাসাউন্ডে হচ্ছে পাইল ডাক্ট আমরা ডাইলেটেশন দেখব না, তখনই কিন্তু হচ্ছে আমাদের কী করতে হবে, লেপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি উইথ অন টেবিল কোলেনজিওগ্রাম, মানে টেবিলে বসেই বা আমরা সার্জারি করার সময় হচ্ছে আমাদের কী করতে হবে, কোলেনজিওগ্রাম করে আমাদের হচ্ছে শিওর হতে হবে যে বাইল ডাক্টে কোনো স্টোন রয়েছে কি না। যদি বাইল ডাক্টে স্টোন রয়ে যায় তাইলে কিন্তু হচ্ছে আমাদের তার 2 সপ্তাহ বাদে কোলেসিস্টেমি করার হচ্ছে 2 সপ্তাহ বাদে প্যানক্রিয়াটাইটিস রিজলভ হওয়ার পরে আমরা কী করব, মানে সেম এডমিশনের সময় সে আমরা হচ্ছে তার সার্জিক্যালি বা লেপারোস্কোপির মাধ্যমে ওই বাইল ডাক্টের স্টোনটাকে রিমুভ করতে পারি, অথবা হচ্ছে আমরা পোস্ট সার্জিক্যাল ইআরসিপির মাধ্যমে হচ্ছে এটা আমরা যে স্টোনটাকে হচ্ছে আমরা রিমুভ করতে পারি। তাইলে আমরা কি বললাম যে যদি গলস্টোন পেনক্রিয়াটাইটিস লেস সিভিয়ার হয় তাইলে হচ্ছে আমরা সেটা এমআরসিপি বা এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ডের মাধ্যমে এটা শিওর হয়ে একুইট অ্যাটাকের পর তারপর আমরা কী করবো, লেপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি উইথ অন টেবিল কোলেনজিওগ্রাম করে আমরা বাইল ডাক্টে কোনো রেসিডুয়াল স্টোন আছে কিনা সেটা আমরা রিমুভ করবো। ওই সেম এডমিশনে করলেই ভালো, তবে আমরা অবশ্যই হচ্ছে কোলেসিস্টেক্টমি শুড বি আন্ডারটেকেন উইথিন 2 উইকস অফ রেজলিউশন অফ পেনক্রিয়াটাইটিস। আচ্ছা, তাইলে আমরা এটা করলাম। তারপরে হচ্ছে আমাদের কী করতে হবে, তো এটুকুই আমাদের ট্রিটমেন্ট ছিল, সিমটোমেটিক, কমপ্লিকেশন এবং কজ। সিমটোমেটিকের জন্য 3টা সিমটোমের আমরা বললাম, কমপ্লিকেশনের জন্য 10টা কমপ্লিকেশনের ট্রিটমেন্ট বললাম, আর কজের জন্য হচ্ছে 2টা সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা বললাম। এখন হচ্ছে গ্লাসগো ক্রাইটেরিয়া অফ প্রগনোসিস ইন অ্যাকুইট পেনক্রিয়াটাইটিস, সেটা হচ্ছে আমাদের এজ 55 ইয়ার্সের উপরে যদি হয় কিংবা অক্সিজেন যদি 8 কিলোপ্যাসকেলের কম হয়, হোয়াইট ব্লাড সেল কাউন্ট সেটা দেখার জন্য সিবিসি বলছিলাম, অ্যালবুমিন, সেরাম অ্যালবুমিন বলছিলাম, সেরাম ক্যালসিয়াম, গ্লুকোজ, এগুলোও কিন্তু প্রগনোসিসের মধ্যে চলে আসবে। ইউরিয়া, এএলটি, ল্যাকটেড ডিহাইড্রোজেনেজ, এগুলোও হচ্ছে অ্যাকুইট পেনক্রিয়াটাইটিসের প্রগনোসিসের জন্য চলে আসবে।
ফিচার্স দ্যাট প্রেডিক্ট সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস, এটা আমরা এখানে আলোচনা করব না, এটা একুইট মেডিসিনের পার্ট, তবু হচ্ছে এখানে আমরা একটু দেখার জন্য বললাম। তো এই সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস থাকলে কিন্তু হচ্ছে আমরা আইসিইউ এডমিশন করতে হবে, সেখানে আমরা ম্যানেজ করতে হবে। তো থ্যাংক ইউ সবাইকে ফর পেশেন্স।